বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের এই ভালোবাসাটা একদম অন্তর থেকে, বলা যায় অন্তরের অন্তঃস্থল থেকে, পিওর ভালোবাসা। আমরা আজকে যে কজন বসেছি আজকের অনুষ্ঠানে একসাথে হয়েছি, আমরা সবাই কথা বলবো ভালোবাসা নিয়ে। আসলে আমরা সবাই সবাইকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসার গভীরতা যে কতটুকু সেটা কি পরিমাপ করা যায়? দেখি না করা যায় কি না। আমি পরিচয় করে দিচ্ছি। আমার একদম ডান পাশে রয়েছে সুকণ্ঠী দিঠি চৌধুরী, তার পাশে রয়েছে নামকরা ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, তার পাশে রয়েছে কোকিলকণ্ঠী জুলি, আমার বাঁ পাশে রয়েছে কি বলবো, কোকিলকণ্ঠী বললাম, সুকণ্ঠী বললাম, ওকে বলা যায় কি বলবো, মিষ্টি মেয়ে, দারুণ কিন্তু গলা, হুমায়রা বশির। এবং তার পাশে রয়েছে খুব মিষ্টি, একেবারে চিনির মতো, যাকে দেখলে এক ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা, শর্মী, তানিয়া হক শর্মী। আমাদের আজকের আড্ডার বিষয় তো জানো, আড্ডার বিষয় হচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একসাথে হয়েছি এবং আমরা সবাই ভালোবাসার রঙে আজকে রঙিন হয়ে এসেছি। ভালোবাসার রংটা সবসময় কেন জানি লালটাই মনে হয়, লাল রংটাই পছন্দের। সো ভালোবাসার রংটা আমার কাছে ভালোবাসার রং হচ্ছে গোলাপি। গোলাপি। গোলাপি কেন? মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন সে পিঙ্কিশ হয়ে যায়। এটা থেকে আমরা আচ্ছা জুলি, এই মুহূর্তে যদি আমি তোমাকে উপস্থাপনার দায়িত্বটা কিছুটা দেই, তাহলে কিভাবে অনুষ্ঠানটা শুরু করবে? আমার যেটা মনে হয় আমরা একটা মজার খেলা খেলতে পারি, সেটা হচ্ছে আমাদের সবার লাইফেই প্রথম ডেটিং বলে একটা কিছু থাকার কথা। তোমারটা মনে খুব সুন্দর ছিল, এই কারণে এই ধরনের বিপদে ফেলা সবাইকে, সেটা আমরা পরে বুঝবো। বাট আমরা মনে হয়, কি মনে হয় দিতি, আমরা কি এটা খুব ডিফিকাল্ট কিছু হয়ে যাবে? মানে প্রথম ডেটিং কলেজ থেকে পার হয়ে যখন আমি মানে ইউনিভার্সিটির দিকে যাব, ঠিক ওই সময়টায় মানে একটা ছেলে, তার প্রতি আমার প্রথম এক ধরনের ভালো লাগা তৈরি হয়। যদিও আমি নিজের থেকে অবশ্যই এগিয়ে তার কাছে যাইনি, কারণ আমার সবসময় মনে হতো এই কাজটা মনে ছেলেরা করলেই বেশি ভালো হয়। তো এক সময় দেখলাম যে না, আমি মনে মনে যেটা ইচ্ছে করছিলাম যে সেই জিনিসটাই হলো, আমি চাচ্ছিলাম যে ওর তরফ থেকে কিছু একটা হোক। তো যাই হোক, যখন এটা হলো সেটা আমার প্রথম ভালো লাগা ছিল। এখন তো SMS এর যুগ, ভাইবারের যুগ, হোয়াটসঅ্যাপ, তখন তার এরকম ছিল না, লুকোচুরি করে টেলিফোনে কথা বলা। তো খুব বেশি দিন আসলে আমার এই জিনিসটা ভালো লাগেনি। তা আস্তে আস্তে দেখা যায় যে পরে মানে এটা আর খুব একটা লিঙ্গার করে। এখন আমরা শুনতে চাই তোমার হাজবেন্ডের কথা, যে প্রথম দেখা, প্রথম এক্সপেরিয়েন্স। আমার হাজবেন্ডের সঙ্গে আমার দেখাটা হয়েছিল আসলে পারিবারিক ভাবেই, কারণ আমাদের যিনি বিয়ের ঘটক ছিলেন, হ্যাঁ বিয়ের ঘটক যিনি ছিলেন, তিনি আমার শাশুড়ি এবং আমার বাবার একজন কমন ফ্রেন্ড, কারণ আমার শাশুড়িও যেহেতু গান করেন। সো আমাদের মিডিয়ারই একজন, নামটা বলি, ওনার নাম হচ্ছে, টেলিভিশনে প্রডিউসার ছিলেন উনি, শাহিদ আরবি, উনি ছিলেন আমাদের বিয়ের ঘটক। সো ওই পারিবারিকভাবেই দেখা গেল যে একটা দাওয়াতে দেখা হলো আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম। তবে হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না যে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে তাকে দেখে আমার। মোটামুটি তখন আমি শুনছিলাম কানে কানে বিয়ের একটা কথাবার্তা চলছে, তো আমার উদ্দেশ্য ছিল যে ঠিক আছে, কথাবার্তা যেহেতু চলছে ছেলেটাকে একটু ভালো করে দেখি। বাট প্রেমে পড়িনি আমি, সত্যি কথা, প্রেমে পড়েছি আমি বিয়ের পরে। এবার যাবো লিপির কাছে। প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসা সেটা আসলে যখন আমরা আর্ট কলেজে পড়তাম, সেও আর্টিস্ট, আমার সিনিয়র ছিল। আর্ট কলেজে একটা ট্রেন্ড ছিল যে যাকে পছন্দ করবে তাকে সিনিয়ররা সবাইকে বলে রাখতো যেন সে অন্য কেউ যেন তার দিকে না তাকায়। প্রথম দিনে আমি ছিলাম পুরোপুরি বুকিং। তো সেই জায়গাটা থেকে আমি খুবই বিরক্ত থাকতাম, সারাক্ষণ মনে হতো কেউ আমাকে নজরবন্দি, যেটা আমার কাছে মনে হতো যে আমার কোনো ফ্রিডম নাই। একটা সময় যে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই তো ডিসিশনে নিয়েছিলাম, আমি বাসায় আমার বোনকে এসে বললাম আমি আর আর্ট কলেজে পড়বো না, বলছি সেকেন্ড ইয়ারে তুমি এখন কোথায় আবার ভর্তি, আবার 2 বছর লস। তো আমি সেই আর্ট কলেজেই থাকলাম। একটা সময় যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন হ্যাঁ বলতে হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে আর্ট কলেজের বকুলতলা আর যে ঘাসপুকুরটা আছে, ওরা সাক্ষী। ফাইনালি আমার টিচারও ট্রাই করেছে যেন আমি তাকে পছন্দ করা শুরু করি, কারণ সে ছবি আঁকা বন্ধ করে দিচ্ছিল। সে খুব ভালো স্টুডেন্ট, আর্ট কলেজে খুব ভালো ছবি আঁকতো। তুমি ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, টিচারদের দুঃখ যে তুমি যদি একটু তাকে একটু সহানুভূতি দাও তাহলে বোধহয় সে, সহানুভূতি মানে ভালোবাসো, তাহলে বোধহয় সে। এবং আমাকে এখনও মনে আছে যে আমাদের বুলবুল ওসমান স্যার,
সে আমাকে তার রুমে একদিন দাওয়াত করেছিল যাওয়ার জন্য, যে আমার টিচার তার রুমে লাঞ্চের কথা বলেছে, সেটা ছিল খুবই টেনশনের একটা বিষয়, কেন সে আমাকে তার রুমে লাঞ্চের কথা বললো। যখন আমি গেলাম তখন যে দেখি তন্ময় বসা, এবং তন্ময়ের সাথে ফর্মালি সে ইন্ট্রোডিউস করিয়ে দিল, ওকে চেনো। তার সেই দিন আমাদের সাথে ফার্স্ট কথা। আড্ডার মধ্যে বেশিরভাগই লিপি কিন্তু চুপ করে শুধু শোনে। ও তো চুপচাপ, আজকে যে এটা বললো এটা কিন্তু আমরা আজকে ফার্স্ট শুনলাম। আজকে এবার জুলি, সুইট টাইপের কোনো কেউ আছে কিনা আর কি এই ধরনের খোঁজার চেষ্টা করতাম, এবং যেটা হয় অল্প বয়সে আসলে ওরকম কাউকে দেখলে একটু ভালো লাগতো, বাট ওই যে তোমার মতন মেয়েরা গিয়ে তো কখনো বলবো না এরকম, ওই বয়সটা এরকম, এবং মেয়েরা গিয়ে তো বলা যাবে না এরকম একটা কনসেপ্ট আমাদের দেশে আসলে আছে, কিন্তু হ্যাঁ বাইরের দেশে কিন্তু মানুষ এত এগুলোকে খেয়াল করে না, বাট আমরা বাঙালিরা বা এশিয়ানরা বোধহয় এই জিনিসটাকে খুব কেয়ার করি যে মেয়েরা গিয়ে আগে বলা যাবে না, বললে ছোট হয়ে গেলাম এই জাতীয়। তো যাই হোক, সামহাও আর কখনো বলাই হয়নি। তো ওই সময় পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে এখন আমার যে হাজবেন্ড, অল্প সময় পরিচয়ের পর্যায়ে আমরা আসলে দুই ফ্যামিলিকেই জানিয়ে দিয়েছি, সো খুব বেশি দিন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয়নি, আলহামদুলিল্লাহ উই আর হ্যাপিলি ম্যারিড। আমি এখন হুমায়ুনের কাছে যাব, তোমার ফার্স্ট ডেটিং এক্সপেরিয়েন্স। আমার আসলে সবসময়ই একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমার গান শুনে কেউ যদি আমাকে প্রস্তাব দেয়, অফার করে, তাহলে আমি খুব খুশি হব আর কি। মানে সবসময় ভিতরে ভিতরে জিনিসটা ছিল। বলতে বলতে লাল হয়ে যায়, হ্যাঁ শুরু থেকে লাল হওয়া শুরু হয়েছে, পিঙ্ক হয়েছে। তারপরে কি হলো বলো? তারপরে আসলে মানে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। আমার একটা প্রোগ্রাম ছিল, ফাংশন ছিল ওসমানী মিলনায়তনে। তো কিভাবে যেন তারাও টিকিট পেয়ে গেল এবং টিকিট কেটে তারা গেল, ওরা ফ্রেন্ড সার্কেলরা মিলে। আমি আমার ভাই রাজা, আমরা দুজনেই ওখানে পারফর্ম করলাম। করার পর আমি তো আর কিছু জানি না ব্যাপারটা। তো তারপরে হঠাৎ করে একদিন একটা ফোন, ওই প্রোগ্রামের পর ফোন দিয়ে বলছে যে আপনার গলা খুব ভালো, খুব সুন্দর। তা বললাম থ্যাংক ইউ, অ্যাজ ইউজুয়াল যেরকম সবাই বলে। তো আমি বললাম ভালো লাগছে, হ্যাঁ তখন ভালো লেগেছে, কিন্তু অতদূর কোনো কিছুই চিন্তা করিনি। তারপর আবার ক্লাসে দেখা হলো, ক্লাসে দেখা হওয়ার পরে তখন হঠাৎ করে আরেকদিন বলল যে আপনার গান যেহেতু আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তো একদিন আপনাকে একটা ট্রিট দিতে চাই। তারপরে হচ্ছে যে আমরা ফ্রেন্ডরাই কথা বললাম, তো এরা তো একটু হাসি ঠাট্টা করা শুরু করলো যে কি ব্যাপার, ট্রিট দিতে চাচ্ছে। তো আমি আমার ভাইয়ের সাথেও কথা বললাম যে ট্রিট দিতে চাচ্ছে, কি করব। তো বলছে আচ্ছা ঠিক আছে, ট্রিট দিতে চাচ্ছে যাও। তো আমরা গেলাম, আমরা জিন্ডিয়ানে গেলাম অ্যাকচুয়ালি, আমাদের আড্ডার জায়গা। ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে তখন আমরা লাঞ্চের সময় তখন সে হঠাৎ করে বলে উঠলো যে বলো বলো বলো, কত লজ্জা। কি আর বলবে, কি বলেছে, আই লাভ ইউ নাকি? না ওরকম কোনো কিছু না। কি বলেছে বলো? বললো যে আপনাকে আমার ভালো লেগে গেছে। ও মাই গড, এটা বলতে কত কষ্ট। তোমার বিয়ে কত বছর বলো তো? 12 বছর। তো প্রেম এখনো কাটেনি? কি মজা, 12 বছরের প্রেম কাটেনি। আমার মনে হলো এই মাত্র ভাইয়া এসে বলে গেছে, তাই মনে হচ্ছে। তারপরে তো মনে হলো যে কোথা থেকে পড়ে গেলাম হঠাৎ করে। তারপরে তো দুজনে খুব আন্ডারস্ট্যান্ডিং ও ভালো, তারপরে তো ফল ইন লাভ হয়ে গেল। হ্যাঁ, এরপরে তো ঘটনা এখন 12 বছর, একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ। শর্মির কথা আমি একটু বলে নিই, কারণ এই যে আমরা লিজানে সবসময় গিফট পাই, হ্যাঁ লিজানের ওনার শর্মি, তো ও আমাদেরকে সুন্দর করে কিন্তু বক্সগুলো সুন্দর করে গুছিয়ে নিজে কিন্তু গুছিয়ে দেয় সুন্দর করে, এবং অনেক কিছু গিফট করে। তো শর্মি, এখন তোমার প্রথম এক্সপেরিয়েন্স। ওর সাথে আমার একটা মার্কেটে পরিচয়। আচ্ছা, তো তখন তোমার হাজবেন্ড? হ্যাঁ আচ্ছা, ও মানেই আমার ভাই, নাজমুল। হ্যাঁ, তো আমি তখন খুব পিচ্চি, একদম শুকনা একটা মেয়ে। সুন্দর একটা কোনো অকেশনে আমি ওখানে কলেজ থেকে ওই মার্কেটে গেছি, আমার বোনের ওখানে একটা দোকান ছিল, একটা সাদা শাড়ি পরেছিলাম। ও আমাকে ফার্স্ট দেখলো, কিন্তু একদম প্রথমে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতন অবশ্য মেয়ে আমি তখন ছিলাম না। তো আমাদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর ফ্রেন্ডশিপ, ডেইলি আমরা দেখা করি, কিন্তু এর পিছনের আর কি ব্যাপার কি হচ্ছে এটা কিন্তু আমি তখনও চিন্তা করে খুঁজে বের করিনি। একটা সময় দেখা গেল মানে একদিনও দেখা না করে আমরা কেউ থাকতে পারছি না। আমরা কিন্তু ও আমার চেয়ে 4 বছরের সিনিয়র, আমি ওর চেয়ে জুনিয়র, দুজন দেখা করছি, ভালো লাগছে। কলেজের পরেই আমরা আধা ঘন্টা আড্ডা মারি।
একটা সময় ও আমাকে বলল যে আমার মনে হয় আমাদের এই রিলেশনটা আর মনে হয় শুধু ফ্রেন্ডশিপে নাই, এর চেয়েও বেশি কিছু। তখন আমি ওই আমার মাথায় ঢুকালাম, তাই তো, ওকে না দেখে আমি একদিনও থাকতে পারি না। তখন আমি চিন্তা করলাম আসলেই তো তাই। তবে সবচেয়ে বেশি ওর সাথে আমার মানে যে জিনিসটা বিয়ের ব্যাপারে আমি ডিসিশন নিয়েছিলাম, যেটা আমাকে বেশি করেছে, সেটা হলো ও আমাকে বলল যে যখন ওর সাথে আমার রিলেশনটা হয়ে গেল, সাধারণত ছেলেরা বলে আমরা এই করব সেই করব, আমরা সুন্দর একটা ফ্ল্যাট নেব, আমরা দুজন থাকবো, কিন্তু ও আমাকে ফার্স্টেই বলেছিল সবচেয়ে বড় আমার যেটার জন্য ওকে এখনও মনে হয় ও একটা দারুণ মানুষ, দায়িত্ববান, সেটা হচ্ছে আমাকে বলেছিল যে আমার ফ্যামিলির দায়িত্ব কিন্তু তুমি নিবা, আমি ফ্যামিলি বড় ছেলে। এবং আমার ওই ছোট বয়সে কিন্তু এটা ব্রেনে খুব লেগেছে, যেই ছেলেটা বিয়ের আগেই তার প্রেমিকাকে বলতে পারে যে আমার ফ্যামিলির দায়িত্ব নিবা, সে নিশ্চয়ই খুব দায়িত্ববান একটা মানুষ। আমি এমন একটা মানুষকেই আসলে চাই। আর একটা কথা যে আমরা দুজন কিন্তু স্টিল এখনো প্রেম করে যাচ্ছি, এখনো লুকায় লুকায় প্রেম করার মজাগুলো আমরা খুঁজে বের করি। একটু সংসদ ভবনে যে চুপ করে বসে থাকি, মজা, ওটা একটা আলাদা মজা। রাত্রেবেলা লং ড্রাইভে যাচ্ছি, আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে বেড়াচ্ছি, এখনের প্রেমটা আমার মনে হয় বেশি মজা। সবারটা কিন্তু শোনা হলো, এখন আসল মানুষটাই বাকি রয়ে গেছে। এখন পুনম আপা আপনি শুরু করেন। এভাবে তাকাচ্ছ আমার দিকে, আমারটাকে শুনতেই হবে। অবশ্যই। আমার মনে আছে, মানে আমি খুব ছোট তখন, অশ্রু দিয়ে লেখা একটা সিনেমা রিলিজ হলো, তো ওটা দেখতে গিয়েছিলাম। তো তখন আমি একটু একটু করে গান গাই। তো আমাদের বাসায় একটা গাছ ছিল, আতাফল গাছ, তো ওটার মধ্যে আমি ওড়না পেঁচিয়ে ওই গানটা করছিলাম, অশ্রু দিয়ে লেখা এই গান। ওই গানটা তুমি একটু শোনাও না দিঠি। অশ্রু দিয়ে লেখা এই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এই বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। বুঝতেই পারছো মানে কি রোমান্টিক, মানে এখনো শুনতে ভালো লাগে। তো এই গানটা যখন আমি শুনেছি, মানে বারবার আমি এটা করতাম, তখন আমার প্রথম প্রেম ছিল, আমি যাকে ভাবতাম যে বড় হলে আমি এই মানুষটাকে বিয়ে করব, সেটাই হচ্ছে নায়করাজ রাজ্জাক। আমি একেবারে আমার এখান থেকে বললাম যে এখনো কিন্তু আমি যখন ওনাকে দেখি আমার শ্রদ্ধা সম্মানে মাথা নুয়ে যায়, কিন্তু আমার ওই কথাটা মনে হয় আমার হাত পা কাঁপতে থাকে তার পাশে। আমরা এখন একটু গানে যাব। জুলি কি শোনাবে বলো, ভালোবাসার গান। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তোমারা বলো কোনটা শোনাবে? যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, আমার পাপা আম্মের মতো আসলে এত সুইট একটা কাপল আমি বলবো যে এখন পর্যন্ত আমি দেখি না। তো ওনাদেরই একটি গান করি, 1 2 3 ছবির গান, চেষ্টা করি একটু। আমাকে যদি গো তুমি এত বাসো ভালো, আমাকে যদি গো তুমি এত বাসো ভালো, বলো গো বলো তুমি দুটি কথা বলো, বলো গো বলো তুমি দুটি কথা বলো, আমাকে যদি গো তুমি এত বাসো ভালো। বিউটিফুল বিউটিফুল। দীপিকে তো ছাড়া যায় না, কারণ সবাই একটু একটু করে করছে। দীপি একটু কিছু শোনাবে আমাদের আজকের অনুষ্ঠানে। এরপরে তোমরা ক্যানভাস রাখবে, আমি ছবি আঁকবো। আমি অবশ্যই ক্যানভাস রাখবো। আমি যে আগে জানতাম আমি বড় বড় শিল্পীদের সামনে আমি ভীষণ ভয় পাচ্ছি। কোনো ভয় পাওয়ার কিছু নেই, বলো তুমি অনেক বড় শিল্পী, বলো। আমরা আপনার সাথে আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে ফ্যাশনের ইতিহাসে ও যে কাজটা করেছে, ওর বিবিয়ানা একটা বিশাল জায়গা করে নিয়েছে। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও শুধু মুখ খোলেনি, ও হো হো জোরে, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন।
চমৎকার, এই যে একটা গুণ, এটা কম কি বলো? এবার শর্মি, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে ভেবে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। চমৎকার চমৎকার। এবার আমরা একটা সেগমেন্টে যাব। প্রত্যেকের গান কিন্তু খুব ভালো লাগলো শুনতে, মানে সারাদিন শুনতে ইচ্ছে করে। আসলে আমাদের অনুষ্ঠানের সময় তো কম। আসলে আপা আমাদের সবগুলো গানই এত সুন্দর এবং চমৎকার ছিল যে দেখেন একজনই যখন আমরা গান ধরেছি বাকিরা সবাই কিন্তু অটোমেটিক্যালি ধরে ফেলেছি, কারণ প্রত্যেকের গানগুলো মানে সবাই আমরা জানিও, তাই না? এবার আমরা একটা সেগমেন্টে যাব, সেটা হচ্ছে আবেগের কথা, ভালোবাসা দিবসে আবেগের কথা। প্রত্যেককে আমি একটা ক্লু দিব, প্রত্যেককে আমার ক্লুয়ের আনসার দিতে হবে। আমি দ্বিতীয় থেকে শুরু করব। বাঁচতে হলে তোমার সঙ্গে বাঁচবো, মরতে হলে তোমার সঙ্গে মরবো। আমি যাকে ভালোবাসি আমি চাইবো যে আমার সারাটা জীবন আমি যেন তার সাথে বা তার পাশে থাকতে পারি, তবে মরবো একসাথে এত প্রেম আসলে এখনকার যুগে নেই। ওসব প্রেম এখন জানালা দিয়ে পালিয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। আচ্ছা জুলি, তুমি আসবে বলে আমি আজ সেজেছি ফুলে ফুলে। বেশ রোমান্টিক ব্যাপারটা। তা তো বটেই। হ্যাঁ, কোনো এক সময় সাজা যেতেই পারে, বাট এর অর্থ এই না যে সব সময় এই জিনিসটা হবে। ওটা আসলে ডিফিকাল্ট, কারণ ফুল জিনিসটা সুন্দর, আমরা ফুল দিয়ে সাজিয়েও স্পেশাল ডেতে, বাট সব সময় এটা আপা সম্ভব না। কেন? সব সময় তো ঘরের মধ্যে বা সব সময় আসলে আমরা ফুল দিয়ে কিন্তু সাজি না। কি দিয়ে সাজি তাহলে? এখন তো মেকআপের এত জিনিস আছে, স্পেশালি ম্যাকের এত ভালো ভালো কসমেটিক্স। হুমায়রা, তোমার ক্লু হচ্ছে তোমার জন্য পাড়ি দেব 7 সমুদ্র 13 নদী। মন তো চায় একদম ছুটে চলে যাই, ওরে বাবা, ডাক শুনেই চলে যাই, কিন্তু সব দিকে ভরাট হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। হায় কি হবে, কোথায় পাড়ি দেব? লিপি, এবার তোমার ক্লু। একদিন আমি হারিয়ে যাব, আমাকে তুমি আর খুঁজে পাবে না। এটা একটা কথা? এই যুগে কেউ হারাতে পারে? যেই হারে মোবাইলে কত রকমের অপশন দেয়া আছে, সবাই কি যেখানে যাক না কেন বাংলাদেশের বড় বড় খুনি আসামি সবাইকে খুঁজে নিয়ে আসে, আর এক প্রেমিকাকে খুঁজে আনা যাবে না, এটা হতেই পারে না। এবার আমি যাচ্ছি শর্মির কাছে। শর্মি, তোমার ক্লুটা হচ্ছে যেদিন তুমি থাকবে না সেদিন আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে। বলো, এখন অন্ধকার বলে কিছু আছে? শোনো, এখন হচ্ছে জেনারেটর, আইপিএস, সবকিছুর যুগে অন্ধকার কিছুই হয় না। বিদ্যুৎ বানিয়ে দিয়েছো। এখন আমার একটা প্রশ্ন আছে পুনম আপার কাছে। কি রে বাবা, তোমরা সবাই মিলে আমাকে কেন অ্যাটাক করছো? আমি আজকে হোস্ট। যেটা হচ্ছে যে আমরা জানি কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেছে, এবং এই ভূমিকম্প নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কার্টুন থেকে শুরু করে অনেক কিছু বের হয়েছে। আপনি একটু আমাদেরকে বলেন তো, ভূমিকম্পের সাথে কোথাও কি প্রেমের কোনো সম্পর্ক আছে? ভূমিকম্পের সাথে প্রেম? ও মাই গড, তোমরা কি জানো ভূমিকম্প যখন হয়েছে আমার চোখের সামনে, ভূমিকম্প যখন হচ্ছে তখন হাতে ব্যাগটা নিয়েছি, ব্যাগে মোবাইলটা আছে, টাকা পয়সা আছে, অন্তত নিচে গেলে বাঁচতে পারবো, ঠিক আছে? আর ভূমিকম্প হচ্ছে কি এমন একটা জিনিস, এটা একটা জাস্ট মিস কল দিয়ে গেল। যদি ফুল কল দিয়ে যায় তাহলে তো বুঝো প্রেমের 12টা, প্রেমের 12টা। তো আমরা আজকের অনুষ্ঠানে শেষের দিকে সবাই, তো আমি দেখছি যে বাস্কেট, শর্মি তুমি যে বাস্কেট নিয়ে এসেছো এটা খুলবো, সবার জন্য গিফট নিয়ে এসেছে, প্রত্যেকে এখান থেকে গিফট নেবে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠান, ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান? আমরা সবাই মিলে একসাথে হয়েছি আপনাদেরকে একটু আনন্দ দেবার জন্য। যদি এতটুকু আনন্দ আপনারা পেয়ে থাকেন, আমরা ভাববো আমরা অনেক সার্থক। আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো আমরা একসাথে একটি গান করে, পুরোনো দিনের সেই গোল্ডেন ডেজের গান, সেটা আমরা একসাথে করব। এবং লিজানের পক্ষ থেকে এই যে উপহার সামগ্রী, এটা আমরা সবাই কারাকারি করে নিয়ে নিব। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক
তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো এবার আসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না